সাংবাদিক হিসেবে উজ্জ্বল বাবু যে প্রশ্নটি করেছেন সেটা যথেষ্ট লজিক্যাল। সেই প্রশ্নর মধ্যে কি অসভ্যতামি আছে বা কি মিথ্যে আছে আমি জানি না। আমি কয়েকটা কমেন্ট নোট করছিলাম। উনি বললেন আমি তোমার ক্যামেরা নিয়ে নেব, তুমি অসভ্যতামি করছো, তুমি মিথ্যে কথা বলছো। এইভাবে একজন সাংসদ যিনি কিছুদিন বাদে রাজ্যসভায় পৌঁছতে চলেছেন, রাজ্যের প্রতিনিধিত্ব করতে চলেছেন, তিনি কথা বলছেন একজন সিনিয়র জার্নালিস্টের সাথে। আসল প্রবলেমটা হচ্ছে বাবুল সুপ্রিয় আসছেন বিজেপির থেকে, যেখানে স্ক্রিপ্টেড গদি মিডিয়ার ইন্টারভিউ দিয়ে উনি ওনার অভ্যেস হয়ে গেছে। এখন উনি রয়েছেন শাসক দলে, রাজ্যের শাসক দলে। তাই ওনার মনে হয় যে কোনোভাবে উনি একজন সাংবাদিকের সাথে ব্যবহার করতে পারেন। ওনার যদি এই প্রশ্নের উত্তর না দেওয়ার থাকতো, উনি ইজিলি এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করতে পারতেন, নো কমেন্টস বলে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু এইভাবে ওনাকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? যেভাবে উনি এসে অ্যাটাক করছেন, বলছেন আমি ক্যামেরা ভেঙে দেব, তুমি মিথ্যে কথা বলছো, এই অপমান করার অধিকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। উনি কিন্তু ওনার পেশাগত কারণে ওখানে গেছেন, উনি কিন্তু শুধুমাত্র ওনার সাংবাদিক হিসেবে যেটা ওনার দায়িত্ব সেটা উনি করেছেন। ওনাকেই কোর্ট করে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি তো বলেছিলেন প্লেইং 11-এ থাকবেন, তাহলে কি এখন আপনি রাজ্যের প্লেইং 11-এ নেই? এই প্রশ্নের মধ্যে কোনো অসভ্যতা নেই বা কোনো মিথ্যে কথা নেই। আমি এখানে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। তিনি একটা সভ্যতার পাঠ দেওয়ার কথা বলছেন। মহানন্দাদি, সভ্যতার পাঠ কাকে দিতে হবে এবং কাকে নিতে হবে, এই ছবিটা সামনে আসার পর তো বড় করে সেই প্রশ্ন উঠবে। দেখো, কয়েকটা ইস্যু আছে। প্রথমত, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা, এটা যেভাবে আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগেই একজন এবিপির জার্নালিস্টকে যেভাবে মারা হয়েছে, তিনি আহত হয়েছেন, আজকে যেভাবে একজন সিনিয়র জার্নালিস্টকে তারা তো গুন্ডা, আর ইনি তো মন্ত্রী ছিলেন, এরপর সাংসদ হতে চলেছেন। প্রশ্নটা হচ্ছে সবথেকে বড় কথা, রাজনীতিতে এত অরাজনৈতিক ব্যক্তিত্ব আসছেন যাদের অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো সম্বন্ধে বোধহয় ঠিকমতো জ্ঞান নেই। এবং বাবুল সুপ্রিয়, তার সম্বন্ধে কি বলবো, তিনি তো মন্ত্রী ছিলেন একটা দলের, সেখানে মন্ত্রিত্ব যেই চলে গেল উনিও আরেকটা দলে চলে গেলেন, সেখানে তাকে মন্ত্রী করা হলো। এবং তিনি এই টিম 11-এ যে খেলবেন কি খেলবেন না সেটা তো ওনারই ডিক্লেয়ার করা ভার্সন, সেটা নিয়েই প্রশ্ন করা হয়েছে। কোনো অন্যায় তো কিছু করা হয়নি, তিনি অন্যভাবে উত্তরটা দিতে পারতেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভঙ্গিতে, যে ঔদ্ধত্যের মাধ্যমে উত্তরটা দেওয়া হচ্ছে একজন জার্নালিস্টকে, এটা তো কাম্য নয়। জার্নালিস্টরা তো প্রশ্ন করবেই, কোনো ব্যক্তিগত প্রশ্ন তো উনি করেননি, এটা রাজনৈতিক প্রশ্ন। সেখানে এইভাবে ঔদ্ধত্যের পরিচয় দিয়ে একজন জনপ্রতিনিধি কিভাবে উত্তর দিতে পারেন? এর আগেও আমরা দেখেছি নানা জনপ্রতিনিধিরা তাদের অ্যাকচুয়ালি ভুলে যান যে মানুষ তাদের কিছু কাজের জন্য এই জায়গায় এনেছেন। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র নয়, এটা সামন্ততন্ত্র নয়, এটা আমরা ভুলে যেতে বসেছি। এইটা রাজনৈতিক ব্যক্তিত্বদের একটু মনে রাখা উচিত। হ্যাঁ, খুব দ্রুত রাজশ্রী লাহিড়ী। বিজেপিতে জয়েন, আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব, বিজেপিতে জয়েন করার পর একেবারে বরাবরই শাসকের তিনি দলে ছিলেন এবং বারবার তিনি জনপ্রতিনিধি। হ্যাঁ রাজশ্রী, অসীম শক্তির সঙ্গে সঙ্গে অপার দায়িত্ব চলে আসে, এটা ভারতবর্ষের প্রাচীন ঋষিমুনিদের বচন। অরুণ জেটলি যে একবার বলেছিলেন, if there are certain questions which you do not like to answer or you do not have any answers, just smile and move away. তৃণমূলে গিয়ে বাবুলদা এই যে তৃণমূলের ঔদ্ধত্য গুণগুলোকে যে রপ্ত করেছেন, এটা দেখে সত্যি অদ্ভুত লাগছে। এবং স্পেসিফিক্যালি আমি বলবো এটা একটা পলিটিক্যাল ইনম্যাচুরিটি ছাড়া আর কিছু নয়। তো হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেলে পরে হয়তো ভারসাম্যের এদিক ওদিক হয়ে যায়, সেটাই হয়তো হয়েছে। এর বেশি তো আর কিছু বলার মতন জায়গা নেই, দেখে দুঃখ লাগছে। এটা আমি বলছি পেয়ে গেছেন নাকি অপ্রাপ্তি, যেটা বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা করছিলেন, কিন্তু আমি বলছি এটা কি শাসকের ঔদ্ধত্যের প্রকাশ? দেখুন, আজকে রাজশ্রীর কথা শুনে খুব দার্শনিক ঢঙের কথা মনে হলো, কিন্তু প্রশ্ন করলেই দেশদ্রোহী তকমা বহু সাংবাদিককে, বিজেপির বহু নেতাদের আমরা বলতে শুনেছি। আমি বাবুল সুপ্রিয়র এই আজকের ঘটনাকে সমর্থন করছি না। আমি বলছি এই ধরনের ঘটনা না ঘটলে সব থেকে ভালো লাগতো আমাদের সকলের। তবে এটুকু বলতে পারি যে প্লেইং 11 নিয়ে বিশ্বনাথ দা যে কথাটা বললেন, তিনি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করে তিনি মন্ত্রী হননি, তিনি বাই ইলেকশনে জিতেছেন, তারপরে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। প্লেইং 11 মিনস মন্ত্রিত্বের মধ্যে থাকা নয়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দান হিসেবে একটা লিডারশিপ হিসেবে। কিন্তু রাজ্যসভার সাংসদ, এটাও তো প্লেইং 11-এর মতোই একটা জায়গা, নিশ্চিতভাবে বলতে পারি। তবে তারপরেও আমি বলবো যে
বিশ্বনাথ দা একটু বাড়াবাড়ি করে বললেন যে মুখ্যমন্ত্রী ক্ষমা চাইতে হবে। এর আগে বহু ঘটনা, মানে বিজেপির বিশ্বনাথ বহু চক্রবর্তী নেতারা বাড়াবাড়ি করেছেন, বলেছেন। বাবুল সুপ্রিয় বাড়াবাড়ি না, না, করেননি। হ্যাঁ। মুখ্যমন্ত্রী বাবুল ক্ষমা সুপ্রিয় চাইতে বাড়াবাড়ি হবে। করেননি। বেশ, বাবুল সুপ্রিয় একজন সাংবাদিকের প্রশ্ন করার স্বাধীনতাকে তিনি চ্যালেঞ্জ করছেন। কোন প্রশ্ন তিনি করবেন, কোনটা প্রশ্ন তিনি করবেন না, কার্যত এইটা বাতলে দিতে চাইছেন বাবুল সুপ্রিয়, বিশ্বনাথ চক্রবর্তী। একটা রাজনৈতিক সংস্কৃতির পার্ট হিসেবে আমি দেখতে চাইছি এই কারণেই যে আজকে সাগরিকা ঘোষ তৃণমূলের সাংসদ, কিন্তু তিনি যখন প্রশ্ন করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি মাওবাদী হিসেবে আখ্যা দিয়েছিল। আমি টুম্পাদের কথা ছেড়ে দিলাম, আমি শিরাদিত্য চৌধুরীর কথা ছেড়ে দিলাম, যারা সাধারণ মানুষ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মাওবাদী হিসাবে দাগিয়ে দিয়েছিল। ফলে এই রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু হঠাৎ করে বাবুল একদিনে পেয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। যদি গদি মিডিয়া দিল্লিতে থাকে তাহলে পশ্চিমবাংলাতে তো শাসানি মিডিয়া আছে। মানে আমরা তো দিনের পর দেখেছি যে কিভাবে সাংবাদিকদেরকে পেটানো হয়, কিভাবে জেলে ঢুকিয়ে রাখা হয়, কিভাবে একের পর ইউটিউবারদের বহু বাচ্চা সমেত সবাইকে জেলে পুড়িয়ে দেওয়া হয়। ফলে এই রাজ্যে সাংবাদিকদের যে স্বাধীনতার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকার অনুসারে তারা কাজ করতে পারছেন না। কোন সাংবাদিক কোন প্রশ্ন করবে, উজ্জ্বল কোন প্রশ্ন করবে, সেটা বাবুল সুপ্রিয় শিখিয়ে দিবে। আসলে যে শাসক দল যেভাবে দাবিয়ে রাখতে চায়, মানে নিজেদের আনুগত্যপূর্ণ মানুষ দেখতে চায় সাংবাদিকতায়, সেই রকম মানুষ, মানে সেই প্রশ্ন যদি তুমি না করো তাহলে তোমাকে এই ধরনের অবস্থানের সম্মুখীন হতে হবে। তারপরেও আমি বলবো যে পরিষ্কার চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে, কারণ দিনের শেষে কিন্তু এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা যদি না থাকে তাহলে ন্যূনতম যে গণতান্ত্রিক পরিবেশটা সেটাও কিন্তু রক্ষা করতে পারবে না। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরাসরি মানে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, ক্যামেরা ভেঙে ফেলার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু এফআইআর হওয়ার মতন ঘটনা পরিষ্কার। এবং সাংবাদিকদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের তরফ থেকে নিন্দা প্রস্তাব আনা উচিত। আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ করব যে যদিও বিধানসভার বাইরে ঘটনাটা, কিন্তু তারপরেও এর কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা তার জন্য উদ্যোগ নেওয়া। আর মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার মন্ত্রিসভার সদস্য, ফলে আপনাকে কিন্তু দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রকাশ করা উচিত। কারণ এই ধরনের জঘন্য কাজের যদি নিন্দা মুখ্যমন্ত্রী আপনি না করতে পারেন তাহলে মানে দিনের পর দিন যেভাবে সাংবাদিক পেটানোর রেওয়াজ এই রাজ্যে চলছে, এটা কিন্তু ধারাবাহিকতা আরো বাড়বে, আরো তীব্র হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।